অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এস দ্য কম্পিটিশন। আমি অরিত্র স্যার চলে এসেছি আজকে একটা নতুন সেশন নিয়ে তোমাদের জন্য। এবং তোমরা আশা করি প্রথমেই স্ক্রিনে দেখে ফেলেছো যে আজকে যেটা সলভ করানো হবে সেটা হচ্ছে এমটিএস 2022, যেটার কিনা এই রিসেন্ট আনসার কি রিলিজ করেছে এসএসসি। তো সেই এমটিএস 22 এর যে পেপারগুলো এসছে সেই পেপারগুলো আমরা এখানে সলভ করব। এবং আমরা যদি দেখি যে টোটাল 57টা সেটস হয়েছে। এবং প্রথমেই আমি ক্রেডিট দিয়ে দেবো কিউ ম্যাথস টেলিগ্রাম চ্যানেলকে, যেখান থেকে আমি এই কোশ্চেন পিডিএফটা নিয়েছি এবং তাদের এই পিডিএফ সেটের ওপরই আমি সলভ করে দেখাবো। আলাদা করে আমি আর এগুলো কোশ্চেনগুলোকে এই মুহূর্তে কম্পাইল করছি না। আগে আমরা সেট ওয়াইজ সলভ করব এবং এর মধ্যে যে ভালো কোশ্চেনগুলো থাকবে সেগুলোর ওপর তোমরা বিশেষভাবে ফোকাস করো, কারণ আগামী দিনে এসএসসির বিভিন্ন এক্সামে সেম টাইপের কোশ্চেন রিপিট হওয়ার চান্স 100%। এবং রিসেন্ট টাইমে এটা দেখা যাচ্ছে যে এসএসসি কিন্তু আগের মতো নয় যে এমটিএসে শুধু কিছু সিম্পলিফিকেশন, কিছু সহজ কোশ্চেন দিয়ে দিলাম, সিজিএলে তার সিএইচএসএলে তার থেকে একটু বেটার কোশ্চেন, সিজিএলে আরও ভালো কোশ্চেন। এই যে একটা মানে ডিমার্কেশন, এটাকে কিন্তু ফলো সবসময় করছে না। যে কোনো শিফট ইজি বা হার্ড যে কোনো রকম আসতে পারে, আনএক্সপেক্টেড কোশ্চেন চলে আসতে পারে, আবার তুমি খুব কঠিন করে গেলে খুব ইজি বেসিক কনসেপচুয়াল কোশ্চেনও চলে আসতে পারে, যেটা কিনা সিজিএল এর রিসেন্ট যে মেন্স হয়ে গেছে 2022 বা যে প্রি হয়েছে সেখানে দেখা গেছিল যে কোশ্চেন কিন্তু গড়পড়তা সিজিএল এর যে কোশ্চেন লেভেল হয় তার থেকে অনেক সহজ ম্যাথসের লেভেল এসেছিল, ইনক্লুডিং মেন্স। এবার এখানে 57টা সেটস আছে এবং 57টা সেটে 20টা করে ম্যাথস, 20টা করে রিজনিংয়ের কোশ্চেন আছে। তো যেহেতু ভিডিও বেশি বড় আমি করতে চাইছি না, তোমরা যাতে ভিডিওগুলো দেখে শেষ করতে পারো, সেই কারণে আমি ম্যাথসের 20টা একটা ভিডিও এবং রিজনিংয়ের 20টা সেম সেটের মধ্যে আরেকটা ভিডিও, এইভাবে প্রতিটা সেটে দুটো করে ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো। এবং প্রায় রেগুলার ইন্টারভ্যালে তোমাদের এই ভিডিওগুলো আসবে, যাতে কিনা তোমাদের এই রিসেন্ট হয়ে যাওয়া পেপারের ট্রেন্ডটা তোমরা ধরতে পারো। এবং দেখবে এই 20টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 10-12টা কোশ্চেন এমন থাকবে যেটা তুমি অ্যাট ওয়ান গো করে ফেলতে পারবে, মানে তোমাকে খাতা পেন দিলে বা না দিলেও তুমি করে আসতে পারবে। যেমন তুমি ফার্স্ট কোশ্চেনটা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, যেটা আছে এলসিএম বার করা, এরপরে একটা কোশ্চেন আসবে এইচসিএফ বার করা। তো এই কোশ্চেনগুলোতে আমরা একদমই টাইম ওয়েস্ট করবো না, জাস্ট 10-15-20 সেকেন্ড যেটুকু সময় লাগে সেটুকু বলে দেবো। বাট এখানে কিছু কোশ্চেন তোমরা করানোর সময় আমি দেখবে যে কিছু কোশ্চেন কিন্তু বেশ ভালো লেভেলের কোশ্চেন এসএসসি আস্ক করেছে এবং ট্রিকি কোশ্চেনও আস্ক করেছে, সেগুলো আমি দেখাবো। প্রায় প্রত্যেকটা সেট আমি গো থ্রু করেছি, অলমোস্ট আমার 38 অব্দি সেট পুরো গো থ্রু করা হয়ে গেছে। এখনও কিছু বাকি আছে, সেগুলো আমি ধীরে ধীরে গো থ্রু করে দেখে রাখছি কোশ্চেন কেমন এসছে এবং এক এক করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো আজ থেকে যে সিরিজটা শুরু হচ্ছে, তো তোমরা সেটাকে খুব ভালো করে দেখো এবং এসএসসির আগামী এক্সামগুলোতে এই রকম পেপার তোমরা হুবহু কমন পাবে, সেই জন্য এটা করে যাওয়াটা বিশেষভাবে জরুরি। এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের এস দ্য কম্পিটিশন চ্যানেল থেকে তোমাদের জন্য ফ্রি প্র্যাকটিস ব্যাচ শুরু করা হচ্ছে, যেখানে আমি, রাজদীপ স্যার, পৌলমী ম্যাম তোমাদেরকে জিকে, জিএস, ম্যাথ, রিজনিংয়ের পার্ট, প্রিভিয়াস ইয়ার এসএসসির কোশ্চেন এবং মডেল কোশ্চেন সলভ করাবো। এবং সেটা প্রতিদিন সন্ধ্যে 6টায় আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে। এবং এই ক্লাস পুরোপুরি ফ্রি তোমাদের জন্য, কোনো রকম পেমেন্ট, অ্যাডমিশন, কোনো এনরোলমেন্টের তোমাদের কিচ্ছু নেই। শুধুই একমাত্র তোমাদের যেটা করতে হবে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিদিন সন্ধ্যে 6টায় প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে কমপ্লিট করে নিও। কারণ এই ভিডিওগুলো তোমাদের আগামী দিনের এসএসসির পরীক্ষা শুধু নয়, ডাব্লিউবিপিএসসির পরীক্ষা, ডাব্লিউবিসিএস ইনক্লুডিং ডাব্লিউবিসিএস কোশ্চেনেও কিন্তু কমন পাওয়ার চান্স থেকে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমের কোশ্চেন যেগুলো সহজ আছে সেগুলোকে আমরা তাড়াতাড়ি করে নেবো এবং যেগুলো কঠিন আছে বা যেগুলো ট্রিকি আছে তার কনসেপ্ট বুঝবো এবং দেখবো কী কী ওয়েতে আমরা সলভ করতে পারছি। তো দেখো, প্রথম কোশ্চেন দিয়েছে এলসিএম অফ 15 and 25, সবাই করবে। কিন্তু আমরা যেটা দেখবো এখানে, যেটা আমাদের শেখার আছে সেটা কি, যে 15 আর 25-এ যখন এলসিএম বার করতে দিচ্ছে তখন আমি 15-25কে এরকমভাবে 15 লিখলাম, 5 দিয়ে করলাম, 3-5 এইভাবে, তারপর গুণ করলাম। এইভাবে এলসিএম এর মেথড আমরা ইউজ করবো না। আমরা এলসিএম এর মেথড যেটা ক্লাসে শিখে থাকি, আমরা ডিরেক্ট এলসিএম মেথড ইউজ করবো। দ্যাট ইজ আমি নিয়ে নেবো 15 আর 25 দুটো সংখ্যা আছে, তার মধ্যে যে সংখ্যাটা বড় তাকে এলসিএম হিসেবে আমি নিয়ে নেব। এবং দেখবো 25 পুরো চলে এসছে, 25-এর জন্য আমি 25 নিয়েছি। 15-র কী কী ফ্যাক্টর আছে, 5 আর 3। তো এই 5 আর 3-এর মধ্যে অলরেডি 25-এর মধ্যে আছে দুটো 5, অর্থাৎ 15-র একটা 5 এসে গেছে 25-এর মধ্যে, 15-র 3 এখানে কোথাও আসেনি, তাহলে 3 খালি মাল্টিপ্লাই করে দেবো। দ্যাট ইজ আমার আনসার হয়ে যাবে 75। তো তুমি উইদাউট পেন তুমি এই ধরনের এলসিএম তাড়াতাড়ি করতে পারো। বাড়িতে প্র্যাকটিস করো মেথডটা কীভাবে করতে হচ্ছে। আরেকটা ছোট্ট এক্সাম্পল দেখে নাও। ধরো তোমাকে 9, 12, 15-র এলসিএম বার করতে বলেছে, তো তুমি কি করবে, সব থেকে বড় এদের মধ্যে যে সংখ্যাটি আছে দ্যাট ইজ 15কে তুমি নিয়ে নেবে এলসিএম হিসেবে। এবার দেখো 15-র মধ্যে আছে 3 × 5, 12-র মধ্যে আছে 3 × 4। তো একটা 3, 12-র একটা 3 15-র মধ্যে এসে গেছে, 4 আসেনি, তাহলে 4 দিয়ে গুণ করো। অ্যান্ড দেন 9-এর মধ্যে আছে দুটো 3, তো একটা 3 অলরেডি এসে গেছে 15-র মধ্যে, দুটো 3-এর অপর 3টা আসেনি, তাহলে সেটাকে গুণ করে দাও। তো তোমার এলসিএম দাঁড়িয়ে গেল 3 × 4 = 12, 15, 180।
ঠিক আছে, এইভাবে তুমি আনসার করতে পারো এলসিএম এ। দেখে নিও। পরের কোশ্চেনে চলে আসবো। দেখো একটা পাই চার্ট দিয়েছে, এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, আমি কিন্তু পাই চার্ট তোমাদের শুরু করে দিয়েছি ইউটিউবে। একটা পাই চার্টের বেসিক কনসেপ্টের থিওরি এবং একটা কোশ্চেন প্র্যাকটিস, দুটো ভিডিও তোমাদের জন্য আমি এনেছি। আরও ভিডিও আসতে চলেছে, তোমরা যারা দেখোনি এখনও, আমাদের নিচেই প্লেলিস্টে ডেসক্রিপশনে দেওয়া আছে প্লেলিস্ট পাই চার্ট ডেটা ইন্টারপ্রিটেশনের, সেখান থেকে অবশ্যই দেখে নিও। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে গিভেন পাই চার্ট শোজ দ্য নাম্বার অফ ট্রাকস ম্যানুফ্যাকচার বাই 6 কোম্পানি, DEFGHI, 6টা কোম্পানি আছে, তারা যে ট্রাক ম্যানুফ্যাকচার করে তার ডেটা দেওয়া আছে। অ্যান্ড টোটাল কতগুলো করে 1800, 6টা কোম্পানি মিলিয়ে টোটাল 1800 ট্রাক প্রোডাকশন করে। এবং পার্টিকুলার কোম্পানি কোনো একটা বছরে বাই আ পার্টিকুলার কোম্পানি ইজ শোন ইন টার্মস অফ ডিগ্রি উইথ রেসপেক্ট অফ টোটাল নাম্বার। তাহলে এই 1800-এর মধ্যে কোন কোম্পানি কতটা প্রোডাকশন করে সেটা আমাকে ডিগ্রিতে রিপ্রেজেন্ট করা আছে, লাইক D150 E25 F46 G22 এভাবে দেওয়া আছে। আমাকে বলছে নাম্বার অফ ট্রাকস ম্যানুফ্যাকচার্ড বাই D and F টুগেদার ইজ হোয়াট পার্সেন্ট অফ নাম্বার অফ ট্রাকস ম্যানুফ্যাকচার্ড বাই G and I টুগেদার। মানে D and F যতটা ট্রাক তৈরি করে সেটা G and I এর রেসপেক্টে কত পার্সেন্ট, এটা শুধু আমাকে বার করতে বলেছে। তো মনে রাখবে, যখন আমাকে পার্সেন্ট বার করতে বলবে, ডিগ্রি বার করতে বলবে ডিরেক্ট আনসারে, তো ভ্যালু ইজ নট নেসেসারি, সবসময় ভ্যালু বার করার দরকার পড়ে না। বিশেষ করে পার্সেন্টেজ বা রেশিও বার করার জন্য ভ্যালু বার করার দরকার পড়ে না। তুমি পার্সেন্টেজ বা ডিগ্রির অ্যারাউন্ড ক্যালকুলেশন করে তুমি বার করে নিতে পারবে, যেটা দেওয়া আছে সে ডেটা থেকেই তুমি আনসার বার করে নিতে পারবে। এক্স্যাক্ট ভ্যালু বার করার দরকার নেই। মানে আমি বলতে চাইছি যে 1800-র মধ্যে 150 ডিগ্রিতে কতগুলো ট্রাক হয়, 1800-র মধ্যে 25 ডিগ্রিতে কতগুলো ট্রাক হয়, এভাবে আলাদা আলাদা বার করতে লাগে না। তো তুমি দেখো ডি আর এফ মিলিয়ে কত ডিগ্রি পোর্শন কভার করছে। ডি 150 ডিগ্রি, এফ 46 ডিগ্রি, দ্যাট ইজ 150 আর 46 হচ্ছে 196 ডিগ্রি। আর অন্যদিকে দেখো জি আর আই মিলে কতটা করছে, জি করছে 22, আই করছে 67, তো 22 67 89, তাহলে 196 89-এর কত পার্সেন্ট, তো ইন্টু 100 করে দাও। এবার দেখো তুমি এখানে অ্যাপ্রক্সিমেশন লাগাতেই পারো। তো অ্যাপ্রক্সিমেশনের জন্য তুমি এটা কি করো, তুমি এটাকে 198 ধরে নাও, এটাকে 88 ধরে নাও। কেন ধরলাম, কারণ 11 দিয়ে কাটা যাচ্ছে 8, 11 দিয়ে 8, 2 দিয়ে কাটলে 9, 4, তো 9/4। তো দেখো আমরা জানি 1/4 হয় 25%, তুমি এটা অ্যাপ্রক্স বার করছো, তাও 9/4 কত হবে, 225%, 9 গুণ 1-এর 4 25%, তো 9-এর 4 হবে 25-এর 9 গুণ, দ্যাট ইজ 225%। তো তুমি দেখো 196-কে তুমি সামান্য বাড়িয়ে নিয়েছিলে এবং 89-কে কিছুটা কমিয়ে নিয়েছিলে, মানে ওভারঅল তুমি যে ভ্যালুটা অ্যাপ্রক্সিমেশনে ধরেছো সেটা তোমার অ্যাকচুয়াল ভ্যালুর থেকে বড়। তার মানে তোমার অ্যাকচুয়াল আনসার কি আসবে, যেহেতু তোমার অ্যাকচুয়াল ভ্যালু ছোট, তুমি যে ভ্যালুটা অ্যাজিউম করেছো সেটা বড়, তাহলে আনসার যেটা আসবে তার থেকে তোমার অ্যাকচুয়াল আনসার ছোট হবে, যেটা আনসার এসছে তার থেকে তোমার অ্যাকচুয়াল আনসার ছোট হবে এবং সামান্যই কিছু ছোট হবে। তো 225-এর থেকে কম, কাছাকাছি 225-এর কোন ভ্যালু দেখতে পাচ্ছ, একটাই অপশান আছে, দ্যাট ইজ অপশান নাম্বার 2, বাকি কোনোটা হবে না। এটা অনেক ছোট, এটা বড়, এটা বড়। তো দেখো আমরা এলিমিনেট করে ফেলতে পারি। তো দিস ইজ দ্য ইউজ অফ অ্যাপ্রক্সিমেশন, আমরা যেটা ইউজ করতে পারলাম। আশা করি ধরতে পেরেছো। চলে আসছে পরের কোশ্চেনে। বলছি ইফ টু মিক্সার্স অ্যান্ড ওয়ান টিভি cost rupees 700 while 2 TV and 1 mixer cost rupees 980, the value of 1 TV। তো দেখো তুমি নর্মাল বেসিক মেথডে যদি এই কোশ্চেনটা সলভ করতে তোমাকে বলা হয়, তো তুমি কিভাবে করবে, দুটো মিক্সচার 2M, একটা টিভি প্লাস টি, তার দাম 700, অ্যান্ড তোমাকে বলছে 2 টিভি অ্যান্ড 1 মিক্সচার 2T প্লাস M, তার ভ্যালু হচ্ছে 980। তো তুমি কি করবে, এই ইকুয়েশন দুটোকে সলভ করবে এবং এখান থেকে M বা T যার ভ্যালু চাই সেটা তুমি বার করে নিতে পারবে। এটা হচ্ছে বেসিক মেথড। আমরা এক্সামে আর কিভাবে করতে পারি তাড়াতাড়ি করার জন্য, তো বেসিক মেথডে দেখো তোমাদের যদি সলভ করতে হয় একবার দেখিয়েই দিচ্ছি। তো এটা সবাই করতে পারবে, যে কোনো, তোমাকে এলিমিনেট করতে হবে কাকে, তোমাকে টিভির ভ্যালু চাই, মানে এমকে এলিমিনেট করতে হবে। তো এমন করো, তুমি নিচেরটাকে তোমাকে টিভির ভ্যালু চাই, তো তোমাকে এম এলিমিনেট করতে হবে। তুমি নিচেরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো অ্যান্ড করে এটা থেকে এটাকে মাইনাস করে দাও, দ্যাট ইজ 2 - 1 করে দাও। তো তুমি কত পাবে, 40 + 2M ইকুয়ালস টু 980 × 2, সেখান থেকে তুমি পেলে 980 × 2, আর তার থেকে মাইনাস করে দিচ্ছ তুমি T + 2M ইকুয়ালস টু 700। তো তুমি যদি মাইনাস করো তো এটা কেটে গেল, এখান থেকে 3T পাবে, 3T থেকে তুমি টিতে চলে আসতে পারবে, টিভির প্রাইস পেয়ে যাবে। আনসার এখান থেকে তোমার ক্লিয়ার। এবার দেখো তুমি যদি এভাবে না করতে বা ভ্যালু যদি একটু বড় ভ্যালু দিত, তো তখন তুমি কি করতে পারো, তুমি অপশান টেস্ট করতে পারো। তো অপশান টেস্ট আমরা কিভাবে করব, ধরো প্রথম অপশানে আমার 420টা কারেক্ট আনসার নয়, ধরো 400 দেওয়া আছে প্রথম অপশান। তো তুমি কি করবে, তুমি প্রথম অপশান টিভিরটাকে 400 নিয়ে নাও, টিভির দাম, একটা টিভির দাম 400, তাহলে প্রথম অপশান বলছে দুটো মিক্সচার আর একটা টিভির দাম 400 হলে টোটাল দাম পড়ে 700। তাহলে এক একটা মিক্সচারের দাম কত পড়ছে, 350, 350 নয় 150, জাস্ট মিনিট,
700 - 400 300 থেকে 2 করলে 150, তাহলে একটা মিক্সচার 150। এই যে ভ্যালুটা পেলে অপশান টেস্টে তুমি প্রথম 400 নিয়েছো, নিয়ে তুমি দেখছো মিক্সচার টিভি যদি 400 হয় তো মিক্সচার হচ্ছে 150। এবার সেই কন্ডিশনটা সেকেন্ড ইকুয়েশনে ফেলো, তাহলে দুটো টিভি কত হয়ে যাবে, 2 × 400 800, আর একটা মিক্সচার 150, তাহলে তো 950 আসার কথা, তোমার দেওয়া আছে 980, তার মানে এই অপশানটা কেটে গেল। এবার পরেরটা নাও 450, পরেরটা নাও 420, এইভাবে তুমি দেখো 420 আনসারে তোমার মিলবে, 420 করলে মিলছে। বোঝা গেছে? তাহলে অপশান পুট করেও তুমি এই ধরনের কোশ্চেন করতে পারো এবং সেটা অনেক তাড়াতাড়ি হবে। বোঝা গেছে প্রত্যেকের? পরেরটাতে চলে এসো। তো দেখো এটা সিম্পল, এক্স আর ওয়াই তুমি এখানে দুভাবে করতে পারো। একটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও বা যোগভাগ প্রক্রিয়া চালাতে পারো, যেটা তোমাদের দেখে প্রথমেই মাথায় আসবে। তো বেসিক মেথড তোমরা দেখে নাও, বাট এমন নয় যে সবসময় বেসিক মেথডই আমরা ফলো করবো। তো এখানে কি আসবে, উপরে 2 × 7x, কারণ উপরে প্লাস করলে দুটো ওয়াই কেটে যাবে, নিচে মাইনাস করলে দুটো এক্স কেটে যাবে। আর এখানে পড়ে থাকবে 7 + 3 10 আর 7 - 3 4। তো 2 2 কেটে গেল, তো আমি এখান থেকে কি পেলাম 10, এখান থেকে 4। তো আমি দেখতে পাচ্ছি x/y কত হয়ে যাচ্ছে, 10/28 বা 5/14, দ্যাট ইজ আনসার অপশান 2। আর যদি তোমরা অপশান টেস্ট করে করতে, তো অপশান টেস্টের ক্ষেত্রে তোমার মেথড কি হতো, তো দেখে নাও। অপশান টেস্ট আমি এইটুকু স্পেসেই করছি কারণ তোমরা দেখো তাড়াতাড়ি কী করে করা যাচ্ছে, এমন নয় যে প্রচুর মেথড তোমাদেরকে বলছি তার জন্য একদম খাতায় নোট করবে, নট লাইক দ্যাট। তোমরা জাস্ট দেখে নাও, শিখে নেওয়ার চেষ্টা করো। তো দেখো অপশান টেস্টে কী করবে, ধরো প্রথম অপশান আছে 4 আর 3, তো তুমি x4y3 এখানে পুট করো। তো x4y3 পুট করলে 7 × 4 = 28 + 3 31, আর এটা 31 রেশিও, এটা হচ্ছে 4 × 7 = 28 - 3, দ্যাট ইজ 25। তো কোনোভাবে 7:3 এলো না, হচ্ছে না। তারপর ধরো 6:15 পুট করো, 6 পুট করলে এখানে এক্সের জায়গায় 42 + 15, দ্যাট ইজ 57, আর এখানে 42 - 15, দ্যাট ইজ তুমি পাচ্ছ কত না 27। তো এখান থেকেও তোমার 7:3 আসছে না। তো এবার যদি তুমি এখানে 5:14 পুট করো, তো 7x + y, তাহলে 5 পুট করো, এক্সের জায়গায় 5, y এর জায়গায় 14, তো তুমি কি পাবে 7x মানে হচ্ছে 35, 35 + 14 49, আর এদিকে 35 - 14, দ্যাট ইজ 21। তো 7 দিয়ে কাটলে 7:3, তো তুমি পেয়ে গেছো যেটা আনসার দিয়েছে সেটা। তার মানে তোমার x/y কোন ভ্যালুতে পুট করলে আসছে 5:14, তাহলে আনসার হয়ে গেল অপশান 2। বুঝতে পারা গেছে? চলে এসো পরের কোশ্চেন নাম্বার 5। বলছে দ্য রেশিও অফ স্পিড অফ আমান, কামাল অ্যান্ড মানান। আমান, কামান অ্যান্ড মানানের স্পিডের রেশিও বলেছে 2:3:4। হোয়াট ইজ দ্য রেশিও অফ টাইম টেকেন টু কভার দ্য সেম ডিস্টেন্স? তো দেখো একটা কনসেপ্ট দেখে নাও, যখন ডিস্টেন্স সেম বা ডিস্টেন্স কনস্ট্যান্ট তখন কি হয়, স্পিড আর টাইম ইনভার্সলি প্রপোর্শনাল হয়। একটা এক্সাম্পল থেকে বুঝে নাও ব্যাপারটা, যে ডিস্টেন্স কনস্ট্যান্ট মানে মনে করো কলকাতা থেকে দিল্লি যাচ্ছি, তো কলকাতা থেকে দিল্লির ডিস্টেন্সটা সেম। এবার মনে করো তুমি ফ্লাইটে যাবে কি তুমি ট্রেনে যাবে, তো যদি তুমি ফ্লাইটে যাও তো ডেফিনেটলি কী হবে না, ফ্লাইট সেম ডিস্টেন্স যাচ্ছে, স্পিড বেশি তো টাইম কম নেবে। আর ট্রেনও সেম ডিস্টেন্স গেল কিন্তু স্পিড কম বলে টাইম বেশি লাগছে। বা তুমি যদি দুটো ট্রেনেরও কম্প্যারিজন করো, সেম ডিস্টেন্স যাচ্ছে, ধরো কলকাতা টু দিল্লি, তো ধরো একটা রাজধানীতে যাচ্ছ বা শতাব্দীতে যাচ্ছ, আরেকটা ধরো নর্মাল কোনো ট্রেনে যাচ্ছ, তো যেটা রাজধানী বা শতাব্দী তার স্পিড বেশি, তো সেম ডিস্টেন্স যেতেও কম টাইম নেবে। আর যেটা নর্মাল ট্রেন তার স্পিড কম, তো সে সেম ডিস্টেন্স যেতে বেশি টাইম নেবে। তার মানে মাথায় রাখতে হবে যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট হয় তখন স্পিড আর টাইমের মধ্যে রেশিও হয় ইনভার্স, বা স্পিডের যা রেশিও হয়, স্পিডের রেশিও যদি 2:3 হয় তো টাইমের রেশিও হয়ে যাবে 3:2, দ্যাট ইজ ইনভার্স রেশিও হয়। ঠিক আছে, মনে থাকবে এটা। তো দেখো এখানে তোমার 3জন পার্সন আছে, তাদের স্পিডের রেশিও যদি 2:3:4 হয় তাহলে টাইমের রেশিও কী হয়ে যাবে, ইনভার্স। আর ইনভার্স মানে কিন্তু এমনভাবে করবে না 1/2 1/3 1/4 এরকম করলাম, করে 2 3 4 এলসিএম দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করছি, করে আমি ভ্যালু বার করছি, এইসব টাইম তুমি এক্সামে পাবে না। তো ইনভার্স রেশিও কী করে করতে হয় দেখে নাও। ইনভার্স রেশিও করার জন্য টাইমের ইনভার্স রেশিও প্রথমেরটা 2 আছে, 2কে ছেড়ে বাকি দুটোকে মাল্টিপ্লাই করে নাও, 3 × 4। সেকেন্ড জনের জন্য সেকেন্ড জনের নিজের ভ্যালুটা ছেড়ে বাকি দুটোকে মাল্টিপ্লাই করে নাও। থার্ড জনের জন্য থার্ড জনেরটা ছেড়ে প্রথম দুটোকে মাল্টিপ্লাই করে নাও। তো তোমার আনসার কত চলে এলো, 12। আচ্ছা প্রথমে দেখো কাটা যাচ্ছে কিনা, কিছু কাটা যাচ্ছে, হ্যাঁ 2 দিয়ে কাটা যাচ্ছে, এখানে 2 কেটে গেল, 2 কেটে গেল, এখানে 2 কাটলে 2, 4 থেকে 2, তো 6:4:3, দ্যাট ইজ আনসার অপশন 3। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তো দেখো বেশ কিছু জিনিস শিখতে পারলাম একটা কোশ্চেন থেকেই, যে ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকলে স্পিড আর টাইমের কীভাবে ইনভার্স রেশিও হয় এবং সেটা কীভাবে ইউজ করা যায়, এবং ইনভার্স রেশিও আমরা কীভাবে তাড়াতাড়ি সলভ করতে পারি। নট লাইককে আমি ইনভার্স করছি 1/, করছি দেন সেটাকে এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করছি, এইসব করার কিন্তু টাইম আমরা এক্সামে পাবো না। তো আশা করি তোমরা শিখতে পারছো। যদি ভালো লাগে তো একটা লাইক করে জানিও, কমেন্ট করো, তবেই বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে। কমেন্টে ভালো খারাপ প্রত্যেকটা বলো। সাবস্ক্রাইব অবশ্যই করো আমাদের চ্যানেল আরও ভিডিও পাওয়ার জন্য। শেয়ার করো বন্ধুদের সাথে যাতে তারাও দেখতে পায় আমাদের এই ক্লাসগুলো, আমাদের এফার্টটা যাতে আরও বেশি জনের কাছে পৌঁছয়। এবং আমাদেরকে অবশ্যই ফিডব্যাক দিও। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের অ্যাডমিন নাম্বার 8813005030। এছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের হাসাপের
যে লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা অ্যানোনিমাসলি পরিচয় গোপন রেখে রিভিউ দিতে পারো। চলে আসো পরের কোশ্চেন নাম্বার 6, ইফ বোথ লেন্থ অ্যান্ড ব্রেথ অফ আ কিউবয়েড ইজ ইনক্রিজ বাই 50%, দেন বাই হাউ মাচ পার্সেন্ট ইজ হাইট শুড বি রিডিউস সো দ্যাট ইটস ভলিউম রিমেন্স সেম। তো দেখো তোমাকে কি বলা হচ্ছে যে একটা কিউবয়েডের তো 3টে ডাইমেনশন থাকে, কিউবয়েড মানে হচ্ছে আয়তঘনক বা অ্যাকোরিয়াম টাইপের শেপ বা ইট টাইপের শেপ, এটা হচ্ছে তার লেন্থ, এটা ব্রেথ, এটা হাইট। তো এর আমাকে বলছে সব ছবি আঁকার দরকার নেই, জাস্ট বুঝে নাও, কিউবয়েডটা যদি জানা না থাকে তাই বললাম কিউবয়েড এটাকে বলে। তো এর লেন্থ আর ব্রেথ ইনক্রিজ হয়েছে 50%, তাহলে হাইট আমি কত পার্সেন্ট কমাবো যাতে কিনা আমাকে কি বলা হয়েছে না ওর ভলিউম রিমেন্স সেম। তো দেখো তোমার এটা বলছে লেন্থ আর ব্রেথ কি হয়েছে 50% ইনক্রিজ করেছে। 50% ইনক্রিজ করা মানে কি, আমরা পার্সেন্টেজের যদি ফ্র্যাকশনাল ভ্যালুর ইউজ জানি তো 50% হচ্ছে 1/2। তো ইনক্রিজ করেছে মানে লেন্থ আর ব্রেথ কি হয়েছে, আগে 2 ছিল এখন 1 ইনক্রিজ করে 3 হয়েছে। তো 2 3 2 3 হয়েছে। আর হাইটেরটা আমি জানি না, হাইট কত হয়েছে, এক্স থেকে ওয়াই হয়েছে আমি ধরে নিলাম। এটা খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা বোঝা। লেন্থ আর ব্রেথ 2 থেকে 3 হয়েছে, হাইট আমার এক্স থেকে ওয়াই হয়েছে। এবার তাহলে টোটাল চেঞ্জটা কত, এটা ধরো প্রিভিয়াসলি ছিল, এটা নাও। তার মানে আগে আমার ভলিউম কি ছিল, আচ্ছা মাথায় রাখবে ভলিউম কি হয় কিউবয়েডের, কিউবয়েডের ভলিউম কি হয় না লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ওর ভলিউম বা আয়তন। তাহলে এখানে প্রথম কেসে আমি কালার চেঞ্জ করছি দেখে নাও, প্রথম ক্ষেত্রে ভলিউম কত ছিল 2 ইন্টু 2 4 ইন্টু এক্স 4x, আর সেকেন্ড ক্ষেত্রে যখন এখন ভলিউম কত হয়েছে 3 ইন্টু 3 ইন্টু ওয়াই 9y, তার মানে 4x থেকে ভলিউম হয়েছে 9y। তাহলে ভলিউমের চেঞ্জ কত 4x থেকে 9y, এবং এই ভলিউমটা বলছে সেম আছে, তার মানে 4x বাই 9y 1:1, মানে যা ছিল তাই আছে। তাহলে এক্স আর ওয়াই এর রেশিও কত হলো 9:4। এক্স আর ওয়াই কী ছিল আমার, এক্স আর ওয়াই ছিল আমার হাইটের চেঞ্জ। তার মানে আমি বলতে পারছি হাইট আগে এক্স ছিল দ্যাট ইজ 9 ছিল, এখন হাইট ওয়াই দ্যাট ইজ 4, তাহলে 9 থেকে 4 হয়েছে মানে হাইটের চেঞ্জ কত হয়েছে -5 ইউনিট, মানে 5 কমেছে। আর পার্সেন্টেজে চেঞ্জ বলেছে, তাহলে 5 হাইট কমেছে কতর মধ্যে 9-এর মধ্যে। তো দেখো আমরা বলতে পারি 1/9 ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়, 1/9 ফ্র্যাকশনাল ভ্যালু হলে পার্সেন্টেজ কত হয় 11.1 বা 11.11। তাহলে 5-এর 9-এর ভ্যালু কত হবে 5 গুণ হবে, দ্যাট ইজ 55.55% হবে। বোঝা গেছে সবার, দ্যাট ইজ আনসার অপশন 2। সবাই বুঝতে পেরেছো কিনা বলে দাও। তা আমরা কি করব সিম্পলি দেখো আমি এখানে একবার লিখে দিচ্ছি, কুইক মেথডটা দেখে নাও। আমাদের ওয়ে অফ থিঙ্কিংটা কী হবে যে লেন্থ হয়েছে 2 থেকে 3, কেন 50% বেড়েছে, ব্রেথও তাই, আর হাইটের চেঞ্জটা জানি না তো এটাকে এক্স থেকে ওয়াই বা এ থেকে বি ভেবে নাও। তাহলে ভলিউমের চেঞ্জ কি 4x থেকে 9y, তো আমি দেখছি ভলিউম সেম আছে ইনট্যাক্ট আছে, তাহলে আমি এটা বলতে পারি 4x = 9y, বা আমি লিখতে পারি 4x বাই 9y 1:1, দ্যাট ইজ 1:1, যা ছিল তাই আছে। তো দুটো কেস থেকেই আমি বলতে পারি x/y কত হচ্ছে 9:4। তার মানে আমি দেখছিলাম যেটা হাইটের চেঞ্জ সেটা 9 থেকে 4 চেঞ্জ হয়েছে, তার মানে 5 কমেছে, তার মানে 5 কমেছে কত 9-তে, তো 1-এর 9 হয় 11.11%। যারা পার্সেন্টেজ ফ্র্যাকশনের কনভার্সন জানো না তারা আমাদের ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে সেখানে দেখো আমি তোমাদের পার্সেন্টেজ টু ফ্র্যাকশনের প্রথম একটা ভিডিও ডেমো ক্লাস হিসেবে দিয়েছি, সেখান থেকে এই সমস্ত ফ্র্যাকশনগুলোকে দেখে নিতে পারো। তো 5-এর 9 কত হবে 55.55%। আশা করি বোঝা গেছে প্রত্যেকের। চলে আসবো পরের কোশ্চেন নাম্বার 7। কি বলছে, A, B and C are accountants. A alone can file a return in 6 hours. And একটু মুচ্ছি, A, B and C are accountants. A file and return in 6 hours. A 6 ঘন্টায় করে। তো দেখো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন, ফাইল রিটার্ন করছে সবসময় যে লেবারের কাজ করবে তার তো মানে নয়, এখানে ফাইল রিটার্ন করছে, এখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তো দেখো A 6 ঘন্টায় ফাইল রিটার্ন করে, B অ্যালোন করে 10 ঘন্টায়, আর অল অফ 3 টুগেদার ইন 3 আওয়ার্স। তো 3 জনে করে 3 আওয়ার্সে। তো আমরা জানি টাইম অ্যান্ড ওয়ার্কে কী করে করতে হয়, টোটাল ওয়ার্ক সেটা হয় হচ্ছে ওদের যে টাইম লাগে তার এলসিএম। তো টাইমের এলসিএম এখানে কত হচ্ছে 6 10 3, মানে এখানে এলসিএম হবে 30। আর এবার এই টোটাল ওয়ার্ককে ওদের যে টাইম লাগছে সেটা দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে আমি কী পাই এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি প্রত্যেকের কত বেরোবে, এর এফিসিয়েন্সি কত, এ 6 ঘন্টায় 30টা ওয়ার্ক করে দ্যাট ইজ 5, 10 ঘন্টায় 30 করে মানে 3, আর 3 জনে 3 ঘন্টায় 30 করে মানে 3 জনের এফিসিয়েন্সি টোটাল 10। তো দেখো এ আর বি মিলে কত, এ আর বি এর এফিসিয়েন্সি 5 আর 3 8, আর 3 জনের এফিসিয়েন্সি কত 10। তো সি এর এফিসিয়েন্সি কত পেলাম 2, বের করা গেল সি। তো আমাকে বলতে চেয়েছে সি অ্যালোন কতক্ষণে করবে সেম রিটার্ন, তো সেম রিটার্ন মানে 30, সেম ওয়ার্ক 30, আর সি এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত সি এর 2, তাহলে সি এর টাইম কত লাগবে 30 ওয়ার্ক 2 এফিসিয়েন্সি দিয়ে করলে 15 ঘন্টা টাইম লাগবে 15 আওয়ার্স। তো অপশন 1। দেখো বোঝা গেছে কিনা।
এইটুকু লিখতে হবে, এইটুকু করতে হবে। তাই জন্য আমি ইচ্ছে করে এইটুকু স্পেসেই তোমাদেরকে করে দেখাচ্ছি যে কতক্ষণ লাগে ভাবতে, কতক্ষণ লাগে করতে, এবং ঠিক কী লিখলে তোমার অঙ্কটুকু হয়ে যায়। রাফ পেজ তুমি অল্পই পাবে, হ্যাঁ অনেক পেতে পারো, কোনো অসুবিধা নেই, এরকম কোনো রেস্ট্রিকশন এসএসসি দেয় না যে তুমি রাফ পেজ একটার বেশি পাবে। তুমি রাফ পেজ 10টাও নিতে পারো, কিন্তু এটা ভাবো যে তুমি 10টা রাফ পেজ নিয়ে 10টা অঙ্ক করলে, তো তার মানে তোমার কি সিলেকশন ওখানেই আটকে যাবে, কারণ তুমি প্রচুর টাইম নিচ্ছ। যত তুমি রাফ করছো, যত তুমি লিখছো, তার মানে তুমি প্রচুর টাইম সেখানে নষ্ট করছো। এমনিতেই মাথায় রাখবে 60 মিনিটের এক্সামে প্রত্যেকটা কোশ্চেন, 100টা কোশ্চেনের প্রত্যেকটা যদি তোমার কারেক্ট অপশান টিক করা এবং সেভ অ্যান্ড নেক্সট করা অনলাইন এক্সামে, তাতেই প্রায় প্রত্যেকটাতে অন অ্যান অ্যাভারেজ একজন অ্যাভারেজ স্টুডেন্টের 2 সেকেন্ড সময় লাগে। তার মানে তুমি 200 সেকেন্ড বা অ্যারাউন্ড 3 থেকে 4 মিনিট তুমি কিন্তু কম এমনিই পাচ্ছ, কারণ এটা তোমাকে বাই ডিফল্ট করতেই হচ্ছে। 100টা কোশ্চেনে তোমাকে কারেক্ট অপশান চুজ করে দেন সেভ অ্যান্ড নেক্সট করা, মানে তুমি কি করছো, তুমি অলরেডি 3 থেকে 4 মিনিট তুমি লাগাচ্ছই, তোমাকে ওটা লাগাতেই হবে। তো শুরু হলো এক্সাম, 60 মিনিটের মধ্যে তুমি এই টাইমটা তোমার বাই ডিফল্ট যাবেই, এবং স্ক্রল করতে, কোশ্চেনটা পুরো পড়তে আরও 2-3 মিনিট যাবে। তো সব মিলিয়ে প্রায় তুমি দেখবে কোশ্চেনটার তুমি 50 মিনিট নেট টাইম পাচ্ছ। তো তার মধ্যে যদি তুমি রাফ করে করে টাইম নষ্ট করো, তো তার মানে তুমি অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট করছো। তো এই কথাগুলো বুঝতে হবে, মাথায় ঢোকাতে হবে যে আমরা টাইম ওয়েস্ট করবো না, এটা মাথায় রাখতে হবে। দেখো পরের কোশ্চেন খুব সহজ দিয়েছে, বলছে দ্য অ্যাভারেজ অফ পি কিউ অ্যান্ড আর ইজ 30, দ্য অ্যাভারেজ অফ পি কিউ ইজ 12, দেন হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ অফ আর অ্যান্ড এস। তো দেখো পি কিউ আর এস চারজনের অ্যাভারেজ যদি 30 হয়, তো চারজনের টোটাল কত হবে, 4 × 30 120। আর তাদের মধ্যে প্রথম দুজন পি কিউ এর যদি অ্যাভারেজ 12 হয়, তো টোটাল 24। তো বাকি দুজনের টোটাল কত, দ্যাট ইজ 96। তাহলে অ্যাভারেজ কত হবে, ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 48, অপশন 3। ঠিক আছে। আরেকটা কিভাবে করতে পারতে, দেখো এটা হচ্ছে যদি তোমার ডেটা এমন আসে যেখানে তোমার গুণ করাটা অনেক ডিফিকাল্ট, অনেক সময় ডেসিমাল দিয়ে তোমার কাছে ডেটা দেবে বা ফ্র্যাকশানে তোমার কাছে ডেটা দেবে, তো তখন তোমার কাছে গুণ করাটা ডিফিকাল্ট হতে পারে। তো দেখো কনসেপচুয়ালি ভাবো, পিকিউআরএস চারজনের অ্যাভারেজ ছিল 30, তো প্রত্যেককে 30 করে দিয়ে দাও। এবার তোমার পিকিউ এর অ্যাভারেজ বলেছে 12, তাহলে পিকিউকে 12 করে দিয়ে দাও। তো পিকিউ যদি 12 হয়, তো 30-এর মধ্যে ওদের কাছে এক্সেস কত থেকে গেল, 18। তো এই 18 দুজনকে দিয়ে দাও। তাহলে তোমার আনসার কত হয়ে যাবে, পার্টিকুলার এই কোশ্চেনের ক্ষেত্রে তুমি এইভাবে আনসার ভেবে নিতে পারো যে প্রথম 18 আরকে দিলে, পরের 18 এসকে দিলে, তো দুজনেই কত হয়ে গেল, 48। তার মানে অ্যাভারেজ ওদের কত, 48 করে। এখান থেকেও তুমি আনসার বলে দিতে পারো 3। তো দেখো এইরকম থিঙ্কিং এবিলিটি রাখতে হবে। তো এরকম যদি থিঙ্কিং এবিলিটি রাখতে পারো, তো ডেসিমাল দিলেও তোমার বিশেষ টাইম লাগবে না, কারণ তুমি মাল্টিপ্লিকেশনটাকে স্কিপ করতে পারছো। চলে এসো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। বলছে এম অ্যালন ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 50 days। তাহলে এম 50 দিনে একটা কাজ একা করে, এন অ্যালন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 100 days, এন সেটা 100 দিনে করে। ইফ বোথ অফ দেম টুগেদার ওয়ার্ক টুগেদার, দেন ইন 25 days হোয়াট পার্সেন্ট অফ টোটাল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। তো খুব ভালো কোশ্চেন, দেখো এটা হচ্ছে ওদের টাইম, তো টোটাল ওয়ার্কটা কত হবে, এদের এলসিএম দ্যাট ইজ 100, আর এফিসিয়েন্সি তাহলে কত হবে, এম এর এফিসিয়েন্সি হচ্ছে 2, এন এর হচ্ছে 1। তাহলে ওরা দুজন একসাথে করলে ওদের টোটাল এফিসিয়েন্সি কত, এম আর এন এর 3 ইউনিট। আমাকে বলছে ওরা কতটা কাজ করবে, 25 days কাজ করবে। কতদিন, 25 days। তাহলে একদিনে ওরা করছে 3 ইউনিট, 25 ডেজে কত করবে, 75 ইউনিট। তো 75 ইউনিট কাজ ওরা করবে, আমাকে বলছে কত পার্সেন্ট ওয়ার্ক ওরা করবে টোটালের, তো টোটাল ওয়ার্ক কত, 100। তো 100-এর রেসপেক্টে 75 কাজ ওরা করবে, তো কত পার্সেন্ট কাজ হলো, 75%, অপশান 3। ঠিক আছে, বুঝতে পারা গেছে। তো দেখো এইটুকু লেখার ছিল, আমি তাও এগুলো সব লিখছি, এগুলোও লিখবে না, এটা লিখবে না, শুধু এইটুকুটা করবে। 25 দিনে 75 মুখে মুখে হয়ে যাচ্ছে, তো 75% টিক করে দেবে, ব্যাস। চলে এসো পরের কোশ্চেন। A saves 18% of his income. If his income increases by 41% and still saves the same amount, find the percentage increase in his expenditure. তো দেখো সিম্পলি এইভাবে করো, ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংস। ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। এবার কি বলছে, ও 18% ইনকাম সেভ করে, তার মানে ও 100 যদি ওর ইনকাম হয়, 18 সেভ করে, তার মানে ও এক্সপেন্ড কত করে, 82। ঠিক আছে, পেয়ে গেলাম। এবার ওর ইনকাম ইনক্রিজ হয়েছে 41%, তার মানে ওর ইনকাম হয়ে গেছে 100, 41% বেড়েছে মানে 141, কিন্তু স্টিল সেভস দ্য সেম অ্যামাউন্ট, মানে এখনও 18 ইউনিটই সেভ করছে। তাহলে ওর এক্সপেন্ডিচার কত, এখন 141 থেকে 18 বাদ দিলাম, দ্যাট ইজ 123। তাহলে ওর এক্সপেন্ডিচার কতটা বেড়েছে, আগে ছিল 82, এখন হয়েছে 123, তো কতটা বেড়েছে, 1 আর 4, 41 ইউনিট বেড়েছে। তো কত পার্সেন্ট বেড়েছে, 41 ইউনিট বেড়েছে 82-তে, দ্যাট ইজ 1/2, আর 1/2 মানে 50% বেড়েছে, দ্যাট ইজ অপশান 3। বোঝা গেছে প্রত্যেকে, সিম্পলি দেখো এইটুকু লেখা, এই হচ্ছে অঙ্ক, তাতেই তোমরা কত বড় বড় কোশ্চেন সলভ করতে টাইম না। বলছে সারফেস এরিয়া, পরের কোশ্চেন নাম্বার 11, ইফ দ্য সারফেস এরিয়া অফ টু স্ফিয়ার্স গোলক
তাদের রেশিও হচ্ছে 81:25। দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার রেডিয়াস? তো দেখো দুটো ধরো স্ফিয়ার আছে, তাদের সারফেস এরিয়া কী হয়, প্রথমটার ধরো 4 পাই, আগে ডিটেলসটা বুঝো। 4 পাই, প্রথমটার রেডিয়াস যদি R1 হয় তো R1 স্কোয়ার, আর পরেরটার 4 পাই R2 স্কোয়ার। তার মানে তুমি বোঝো যদি এদের রেশিও নিই তো 4 পাইটা তো সেম, দুদিকেই কনস্ট্যান্ট টার্ম কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি R1 স্কোয়ার আর R2 স্কোয়ার। তো সেই R1 স্কোয়ার আর R2 স্কোয়ারের রেশিওটা তোমাকে দিয়ে দিয়েছে 81:25, আর তোমাকে বলেছে তাহলে রেশিও অফ দেয়ার রেডিয়াস, তো R1:R2 কী হবে, বোথ সাইড স্কোয়ার রুট করে দাও, 9:5, আনসার অপশন 4। ঠিক আছে, এটা ভলিউম দিয়েও দিতে পারতো। তাহলে মনে রাখবে সারফেস এরিয়া থেকে যখন রেডিয়াসে আসবে তো স্কোয়ার রুট করে চলে আসবে, আর যখন ভলিউম থেকে রেডিয়াসে আসবে তখন কিউব রুট করলেই চলে আসবে। উল্টোটাও ট্রু, রেডিয়াস থেকে যদি সারফেস এরিয়া রেশিও বলে তো রেডিয়াসগুলোর রেশিও স্কোয়ার করলেই তোমার সারফেস এরিয়া স্কোয়ার পাবে, সারফেস এরিয়া রেশিও পাবে, আর রেডিয়াসের যা রেশিও আছে তার কিউব করলেই তুমি ভলিউমের রেশিও পাবে। একদম মাথায় ঢুকিয়ে নাও। চলে এসো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। বলছে দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। ভালো কোশ্চেন, এই শিফটে দুটো ভালো কোশ্চেন আছে, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য মানে গুড কোশ্চেন বলতে পারো, কারণ এটাই প্রবলেম ক্রিয়েট করবে যারা এই শিফটটা দেখছো বা দিয়েছো। যদি কেউ এই শিফট দিয়ে থাকো এবং এই প্রশ্নটাতে এই কোশ্চেনটাতে প্রবলেম ফেস করে থাকো তো সে কমেন্টে জানি। তো দেখো বলছে দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন আ সাম অফ ₹16,000 ফর 2 years ইজ 160, ফাইন্ড দ্য পার অ্যানাম রেট অফ ইন্টারেস্ট রেট। তো আমি দেখো এখানে কিছু জিনিস লিখবো, তোমরা দেখো এবং তারপর মুছে আমি সলভটাও করবো। তো নিয়মটা কি হয়, মনে করো কোনো একটা প্রিন্সিপালের ওপর যখন তুমি পার্টিকুলার R% রেটে ক্যালকুলেট করছো, যত বছর ক্যালকুলেট করবে, তবে এখানে ধরো 2 years বলছে। তো মনে রাখবে প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট সেম হয়। কেন? কারণ প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটা সিম্পল ইন্টারেস্টের রেটেই হয়, কারণ সেক্ষেত্রে রেট পার্সেন্টটা শুধুমাত্র প্রিন্সিপালের ওপরই অ্যাপ্লাই হয়। সেকেন্ড ইয়ার থেকে রেটটা চেঞ্জ হয়, সেকেন্ড ইয়ার থেকে ভ্যালুটা চেঞ্জ হয় বা ইন্টারেস্টটা চেঞ্জ হয়, কারণ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সব সময় তোমার প্রিন্সিপালের ওপরই শুধু ইন্টারেস্ট রেটটা লাগে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, প্রিন্সিপালের ওপর ইন্টারেস্ট রেট লাগে, তার সাথে আগের বছরে যে ইন্টারেস্টটা গেইন হয়েছে তার উপরেও ইন্টারেস্ট লাগে। তার মানে তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে অ্যাকচুয়ালি দেখবে এক বছরে গিয়ে সেম থাকে দুটো, কিন্তু 2 বছরে গিয়ে সিম্পল ইন্টারেস্টের থেকে কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু বেড়ে যায়। কথাটা ক্লিয়ার? তার মানে আমি যদি বলি প্রথম বছরে ধরো সিম্পল ইন্টারেস্ট পি এর ওপর R% করলে এ, তো কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এ। কিন্তু সেকেন্ড বছরে গিয়ে সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, আর সেকেন্ড ইয়ারে কী হবে, সিম্পল ইন্টারেস্ট এই থাকবে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কী হবে, এ তো থাকবেই, কারণ এ আসছে প্রিন্সিপালের ওপর রেট, এবং এই যে আগের বারের যে ইন্টারেস্টটা পেয়েছো তার ওপরে একটা R% ক্যালকুলেট হয়ে একটা নতুন বি অ্যামাউন্ট তৈরি হবে। এবং তোমাকে এই কোশ্চেনে যেটা বলছে যে এই যে 2 বছরের আমি দেখলাম সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত 2A, আর কম্পাউন্ড ইন্টারেস্ট টোটাল কত পাচ্ছি 2A প্লাস বি। তো এদের দুজনের ডিফারেন্স কত, এই যে বি ইউনিট, এই বি ইউনিটের ভ্যালুটাই তোমাকে বলে দিয়েছে 160 টাকা। তাহলে তোমাকে জানতে চেয়েছে পিটা কত। তো আমরা কীভাবে করব, তো একটা ওয়ে 1 আগে দেখে নাও, দেন আমি পরে ওয়ে 2টা দেখাচ্ছি একটু পরে, আগে ওয়ে 1টা দেখো। তো ওয়ে 1 হচ্ছে কি ডাইরেক্ট ফর্মুলা, যারা ডাইরেক্ট ফর্মুলার ফ্যান ফলোয়ার্স তারা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো, তাদের জন্য এটা, বাট আমি এটা করব না, আমি তোমাদের কনসেপচুয়ালি শেখাবো যে ফর্মুলা ভুলে গেলেও কী করে করা যায়। তো দেখে নাও, ডাইরেক্ট ফর্মুলায় আমরা বলতে পারি যে ফর 2 ইয়ার্স, 2 ইয়ার্সের আলাদা হয়, 3 ইয়ার্সের আলাদা হয়। তো এই কারণেই আমি ফর্মুলা এতটা একদমই পছন্দ করি না। 2 ইয়ার্সের ক্ষেত্রে ডাইরেক্ট ফর্মুলা কী হয়, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্স হয়, কারণ আগে কেন সিআই লিখলাম, কারণ সিআই বড় হবে সবসময়, এসআই ছোট হবে, তো সেটা কি হয় প্রিন্সিপাল ইন্টু R/100 স্কোয়ার। ঠিক আছে, তো এখানে পুট করো, সিআই এসআই ডিফারেন্সটা তোমাকে বলে দিয়েছে 160, প্রিন্সিপাল বলে দিয়েছে 16,000, আর আর বার করতে বলেছে, তাহলে R²/100 ইন্টু 100। তো এখানে একটা জিরো কেটে গেল, এখানে দুটো জিরো কেটে গেল, 16 কেটে গেল, তাহলে R² হচ্ছে 100, তাহলে এখান থেকে আর রেট কত পেলে 10, দ্যাট ইজ 10%, আনসার অপশন 2। এটা হলো ডিরেক্ট ফর্মুলা। সবার বোঝা গেছে? সবাই পজ করে নোট করে নাও। এবার আমরা দেখব যে এটাকে কি করে আমরা উইদাউট ফর্মুলা করতে পারি। তো সবাই স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা পজ করে নোট করে নাও। এবার দেখো আমরা এটাকে কি করে করতে পারি উইদাউট ইউজিং দ্য ফর্মুলা। দেখো, তো আমি কনসেপ্ট বুঝে গেছি। এ যদি হয় তো সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর এ করে হয়, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কী হয়ে যায়, প্রথম বছর যদি এ থাকে পরের বছর এ তো আসবেই, ওই এর ওপর আবার ইন্টারেস্ট অ্যাড হবে। তো দেখো আমাকে যখন বলছে যে আমি এখানে ধরো এ আর এ পেয়েছি এসআই, আর সিআই পেয়েছি এ আর এ প্লাস বি,
তো আমি এটা বার করি যে এই যে ডিফারেন্স বি এর ভ্যালু 160, তো আমি এখানে বার করে নেবো কি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজের ডিফারেন্সটা, পার্সেন্টেজ এসআই সিআই মাইনাস এসআই পার্সেন্টেজটা কত, তো কত ডিফারেন্স 160 ডিফারেন্স, আর পার্সেন্টেজ কার ওপর ক্যালকুলেট হয় প্রিন্সিপালের ওপর সবসময়। তো সিআই মাইনাস এসআই এর যে ডিফারেন্স সেটা প্রিন্সিপালের রেসপেক্টে কত পার্সেন্ট সেটাই আমি বার করতে চাইছি। সেটা কত 160, 16,000-এর কত পার্সেন্ট, সেটা আমি করলে দেখবো হচ্ছে 1%। তার মানে আমি বুঝতে পারছি সিআই আর এসআই এর ডিফারেন্স হচ্ছে 1%। তো কোন ক্ষেত্রে 1%-এর ডিসকাউন্ট আসবে সেটা আমি অপশান টেস্ট থেকে বার করে নিতে পারি। যেমন আমি প্রথমে ধরো 12 নিলাম, আমার যদি 12 হয়, দেখো ভালো করে বুঝবে, এটা এবার মাথায় ঢুকেছে এ বি এর ব্যাপারটা। তো আমার যদি 12 হয়, তো এসআই 12 প্রথমবারেও 112% মানে কি 100-এ 12, তো এখানেও 12। আর সিআই কত হবে, প্রথমটা 12, তারপর একটা 12 তো থাকবেই, প্লাস 12-র ওপর আবার 12 ক্যালকুলেট হবে। তো আমরা এক্ষেত্রে কিভাবে করি, আমরা সাকসেসিভ চেঞ্জ কিভাবে দেখি না, সেকেন্ড ইয়ারে হবে 12 প্লাস 12 প্লাস 12 ইন্টু 12/100, ক্লিয়ার? মানে 2 বছরেরটা নিলে, নট এটা সেকেন্ড বছরে, একটু বোঝো। তার মানে 2 বছরের আমি প্রথমবারেও 12%, তারপরেও 12%, এটা যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্টে ক্যালকুলেট করি সাকসেসিভ চেঞ্জ, তো 12 প্লাস 12 প্লাস 12 ইন্টু 12/100। তো আমি যদি দেখি এসআই কত হচ্ছে 24%, সিআই কত হচ্ছে 24, তো এখানে আসছেই প্লাস এই পার্টটা এক্সট্রা। দেখো এটাই সেই তোমার ফর্মুলার R/100-এর স্কোয়ার, এখান থেকেই আসছে। আমি এখানে পুরো ফর্মুলা বোঝাচ্ছি না কোথা থেকে এসছে, but ওটা এখান থেকেই আসছে, R²/100²। তো 24 প্লাস এটা কত আসছে 1.44, ঠিক আছে? তাহলে এটার কত ডিফারেন্স আসছে দুটোর মধ্যে 1.44%, তাহলে এটা আনসার নয়। পরেরটা নেব 10, তো দেখো সিম্পল ইন্টারেস্টে 10 নিলে 2 বছরে 20%, কম্পাউন্ড ইন্টারেস্টে কত আসবে 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100। আমরা কি করছি, সাকসেসিভ চেঞ্জের ফর্মুলা ইউজ করছি, যেটা কিনা এ প্লাস বি প্লাস AB/100%, ক্লিয়ার? তো এখানে কত আসছে, এখানে দেখো অলরেডি 20 এসে গেছে, আর এখানে 1%, তার মানে এসআই আর সিআই এর গ্যাপ কত এলো 1%। তো আমি তো সেটাই চাইছি, কোথায় 1% আসে, তাহলে আনসার অপশান 2। তোমরা ফর্মুলা ডাইরেক্ট ইউজ করতেই পারো যদি ফর্মুলা মাথায় থাকে, বাট এই মেথডটা তোমরা দেখে রাখো এবং এই মেথডটা অবশ্যই ফলো করো, কারণ এটা তোমাকে এক্সামে অনেক তাড়াতাড়ি সলভ করতে হেল্প করবে যখন কোশ্চেন ভ্যালু একটু ডিফিকাল্ট দেবে। চলে এসো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 দেখো একটা সিম্পলিফিকেশন দিয়েছে, খুব তাড়াতাড়ি আমরা করে নেবো। কি দিয়েছে দেখে নাও, আমাকে দিয়েছে হচ্ছে কি 28, আচ্ছা এখানে দেখো 25/7 ভাগ হবে না, তো তাই 7কে কী করবো নিচে নিয়ে নেব, এটা একটা পার্ট, প্লাস 63 ইন্টু 56 ইন্টু 5 ওপরে নিচে 72 একটা পার্ট, আর 24 ইন্টু 7 হচ্ছে 168 প্লাস 8 হলো। তো এখানে কত আসছে 4×25 100, 1500, 9 দিয়ে করলে 7, 8 দিয়ে করলে 7, তো 49 ইন্টু 5 হচ্ছে 245 প্লাস 168 প্লাস 8। তো ইউনিট ডিজিট চেক করো, 8 8 16 5 21, 1 আসবে, প্রত্যেকের 1 আছে, তো পুরো যোগ করে নাও। দেখো কীভাবে যোগ করবে তাড়াতাড়ি, 1500 200 100 1800। তো প্রথমেই দেখো 2000 এটা কেটে যাবে, এত বড় হতে পারে না, বাকিগুলো থাকলো, তো যাই হোক 1500 200 1700 1800, 1845 8 53 8 61 আর 6 মানে 121, দ্যাট ইজ 1921 আনসার, ঠিক আছে? তো এটা যোগ করা কোনো বড় ব্যাপার না, এটা খুব সহজ কোশ্চেন ছিল। চলে এসো পরের কোশ্চেন। বলছে বাস কাভার্স আ ডিস্টেন্স অফ 45 কিলোমিটার ইন 45 মিনিটস, ইফ ইটস স্পিড ইজ ডিক্রিজ বাই 20 কিলোমিটার/আওয়ার, দেন হোয়াট উইল বি দ্য টাইম টেকেন বাই ইট টু কভার দ্য সেম ডিস্টেন্স। একটা বাসের স্পিড হচ্ছে 45 কিলোমিটার ইন 45 মিনিটস, তো 45 মিনিটসে যদি বাস 45 কিলোমিটার যায়, আমার কিলোমিটার/আওয়ার দরকার, তার মানে 60 মিনিট বা 1 ঘন্টায় কতটা যাবে 60 কিলোমিটার, তার মানে বাসের অ্যাকচুয়াল স্পিড হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। এবার বলছে বাসের স্পিড কতটা কমানো হয়েছে, ডিক্রিজড বাই 20। দেখো ডিক্রিজড বাই আর ডিক্রিজ টু, ইংলিশে এই দুটো টার্মের মধ্যে সূক্ষ্ম একটা তফাৎ আছে, বাংলায় কোনটা কি হয়, ডিক্রিজড বাই মানে হচ্ছে এতটা কমানো হয়েছে, বা এত দ্বারা, মানে 60 ছিল, ডিক্রিজ বাই 20 মানে 20 কমানো হয়েছে, তার মানে স্পিড 40, ঠিক আছে? আর ডিক্রিজড টু মানে কমিয়ে সেটা করা হয়েছে, মানে যদি বলতো ডিক্রিজ টু 20, তার মানে 60 ছিল এখন 20 হয়েছে, দুটো কিন্তু আলাদা। এটা ডিক্রিজ বাইতে 20 বিয়োগ হয়, আর ডিক্রিজ টুতে যেটা বলে দিয়েছে সেটা নেট ভ্যালুটাই বলেছে তোমাকে। তো 40 এখন স্পিড, তো এখন বলছে 40 স্পিডে সেই সেম ডিস্টেন্স, দ্যাট ইজ 45 কিলোমিটার যেতে কত টাইম লাগবে, তুমি ডিরেক্ট এইভাবে বার করে নাও। কি আছে যে এখন 60 মিনিটে যায় 40 কিলোমিটার,
তো 40 কিলোমিটার যেতে লাগে 60 মিনিট, টাইমটা বার করতে বলেছে, 40 কিলোমিটার যেতে লাগে 60 মিনিট, তো 45 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? তো তোমরা ক্যালকুলেট করে নিতে পারো, গুণ করে বা নর্মাল ট্রিক ইউজ করে যে কোনো খুশি করতে পারো। যেমন 40 থেকে তুমি চলে এলে 5-এ, তো 5 যেতে কত সময় লাগবে? 60-এর 8 আর 45, মানে এখান থেকে এটা 8 ভাগ করে এসছে, এবার এখান থেকে এটা 9 গুণ করে আসবে, তো এখানেও 9 গুণ করে দাও, দ্যাট ইজ 540/8, বা কাটাকুটি করলে কত আসছে? 270/4, মানে 135/2, 135/2, দ্যাট ইজ 67.5 মিনিটস। এটা তো গেল নর্মাল। আরেকটা কি সুন্দর মেথড দেখো হতে পারে, তোমরা যদি একটু কনসেপ্ট ইউজ করো, দেখো তাড়াতাড়ি এইভাবে করতে পারতে। কীভাবে করতে পারতে সেটাই তোমাদের দেখানোর জন্য আমি এনেছি এখানে ক্লাসগুলো। তো দেখো তোমরা এইভাবে ভাবতে পারতে। কীভাবে ভাবতে পারতে? যে 60 মিনিটে যায় 60 কিলোমিটার, এটা আমি পেয়েছি, তার মানে এখন স্পিড 60, 20 কমানো হয়েছে, তার মানে স্পিড কত? 40। তো দেখো আমাকে বলছে যে 40 কিলোমিটার যায় ও 60 মিনিটে এখন হিসেবে, আর 45 কিলোমিটার যেতে কত টাইম লাগবে এটা জানতে চেয়েছে। তো 40 যেতে 60 মিনিট লাগছে, 45-এর মধ্যে 40 যেতে লাগছে 60 মিনিট, তাহলে 5 যেতে আর কত মিনিট লাগছে? 5 যেতে 60/8, দ্যাট ইজ 15/2 বা 7.5 মিনিট, তাহলে টোটাল 45 যেতে 67.5 মিনিট। ঠিক আছে, মাথায় ঢুকলো কীভাবে করলাম? দেখো মুখে মুখে করা যায় এইভাবে যদি টেকনিকটা বোঝো। আবার বলছি, স্পিড তো এখন পেয়ে গেছি 60, 20 কমানো হয়েছে স্পিড, তো এখন স্পিড 40, তার মানে 40 কিলোমিটার যেতে 60 মিনিট লাগে। আমার বলছে 40 যেতে 60, তো 45 যেতে কত লাগবে? এটা আমি ক্যালকুলেট না করছি বড় করে, আমি ছোট করে করছি, যে 45-এর মধ্যে অলরেডি 40 60 মিনিটে গেছে, বাকি 5 কতক্ষণে যাবে? তো বাকি 5 যেতে সময় নেবে সেটা হচ্ছে 7.5 মিনিট বেরিয়ে গেল মুখে মুখে, তো টোটাল 67.5 মিনিট। ঠিক আছে, দেখে নাও। 15 কোশ্চেন নাম্বার বলছে, আ ম্যান আর্নস আ প্রফিট অফ 45% বাই সেলিং আ বাইক ফর আ সার্টেন প্রাইস ইফ হি সেলস দ্যাট বাইক অ্যাট ডাবল দ্য প্রাইস। মানে ও একটা দামে বিক্রি করলে 45% প্রফিট করে, যদি ও ডাবল প্রাইসে বিক্রি করতো তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হতো? এটা আবার এমন করে শোনা 45-এর ডাবল 90, একদম ভুল হয়ে যাবে। কীভাবে ভাববো? তো ও 45% প্রফিট করে, 45% মানে হচ্ছে 9/20 ফ্র্যাকশনাল ভ্যালু। কী করে পেলাম? এটাও কোনো অদ্ভুত কিছু করিনি, ম্যাজিক করিনি। 5% 1-এর 20, তাহলে 45% কত? এর 9 গুণ, 9 টাইমস, তাহলে এদিকেও 9 টাইমস হলে কত হয়? 9/20 হয়। সিম্পল। তো এগুলো মাথায় রাখতে হবে, এগুলো অনেক আমাকে হেল্প করবে। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ও 45% প্রফিট করছে, করে সেল করছে, তার মানে যেটার সিপি 20 সেটাতেও 9 প্রফিট করছে, আর 9 প্রফিট করছে মানে কততে সেল করছে? 20-এর ওপর 9 প্রফিট মানে 29-এ সেল করছে। তাহলে ও 20 সিপির জিনিসটা 29-এ সেল করে। এবার বলা হচ্ছে ও সেলিং প্রাইসটা ডাবল করে দিয়েছে, মানে এখন ওর এসপি, নিউ এসপি ড্যাশ কত? 58। তাহলে 20-এর জিনিস যদি 58-এ সেল করে, ওর প্রফিট কত? 38। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? 38/20 ইন্টু 100%। ঠিক আছে, প্রফিট বাই সিপি ইন্টু 100%, সিম্পল। তো 20 দিয়ে কাটলে 5, 5 30 150 40, 190%, অপশান 4। সিম্পল, বোঝা গেছে? তো প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নাও। তাড়াতাড়ি করানো হচ্ছে কারণ এত কোশ্চেন আছে, 57টা সেটে টোটাল 1100-র ওপর কোশ্চেন। তো 1100 কোশ্চেনের কিছু কমন পড়বে, সেগুলো আমি না হয় করাবো না, তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে দেবো, বাট তাও 700 800 900টা কোশ্চেন তো আমাকে করতেই হবে। তো আমি যদি তাড়াতাড়ি করে না ভিডিও দিই, এত ভিডিও তোমরা দেখে শেষ করবে কবে? সে কারণে তাড়াতাড়ি করে করতে হচ্ছে। 16, আ ম্যান টেক্স 6 hours টু গো টু আ প্লেস অ্যান্ড কাম ব্যাক বাই ওয়াকিং বোথ দ্য ওয়েজ। বলছে উভয় দিকেই সে যদি হাঁটে, তো একটা ডিস্টেন্স সে যায় এবং ফেরে, সে যখন ওয়াক করছে তাহলে তার টাইম লাগে হচ্ছে 6 ঘন্টা। তাহলে দেখো তার স্পিড চেঞ্জ হয়েছে বলেনি, তার স্পিড একই আছে, তার মানে তার যেতে লাগে 3 ঘন্টা, ফিরতে লাগে 3 ঘন্টা যখন সে হাঁটে। ক্লিয়ার? এবার বলছে হি কুড হ্যাভ সেভ 2 hours বাই রাইডিং বোথ দ্য ওয়েজ। এবার সে যদি গাড়ি করে যায় বা ঘোড়ায় করে যায়, সে যাওয়া এবং আসা মিলিয়ে সে 2 ঘন্টা বাঁচাতে পারে। তার মানে রাইড করলে, অন রাইডিং, তার কত টাইম লাগছে? 4 ঘন্টা। তার মানে সেক্ষেত্রে সে 2 ঘন্টা নয় যেতে, 2 ঘন্টা নয় ফিরতে। এবার বলছে ডিস্টেন্স কভার্ড ইন দ্য হোল জার্নি 20 মাইলস, তার মানে যাওয়া আসা মিলিয়ে টোটাল 20 মাইলস, তার মানে যেতে 10 আসতে 10, মানে ডিস্টেন্সটা 10। তো তোমাকে বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড ফর দ্য হোল জার্নি ইফ ই গোজ বাই ওয়াকিং অ্যান্ড কাম ব্যাকস বাই রাইডিং। তার মানে এই হলো আমার 10 মাইল, যাচ্ছে হেঁটে, ফিরছে রাইড করে। তো অ্যাভারেজ স্পিড কত? অ্যাভারেজ স্পিড কী হয়? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। তো টোটাল ডিস্টেন্স কত? 10 যেতে 10 আসতে মানে 20, আর টোটাল টাইম টেকেন কি? ও যাচ্ছে হেঁটে মানে 3 ঘন্টা, ফিরছে রাইড করে তো 2 ঘন্টা, তো টোটাল 5, তাহলে 20/5, 4 মাইল পার আওয়ার, অপশান 4। সিম্পল কোশ্চেন, সিম্পল আনসার। চলে এসো কোশ্চেন নাম্বার 17,
একদম সহজ কোশ্চেন, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ টু প্রাইম নাম্বার এক্স অ্যান্ড ওয়াই? যে কোনো দুটো প্রাইম নাম্বার এক্স ওয়াই হোক, 3 5 হোক, 7 11 হোক, বা কো প্রাইম যেমন কি যারা পরস্পর মৌলিক 4 আর 9, তাদের নিজস্ব, তারা নিজেরা হয়তো যৌগিক কিন্তু পরস্পরের সাপেক্ষে মৌলিক। তো দুটো প্রাইম বলুক বা কো প্রাইম পেয়ার বলুক, তাদের এইচসিএফ সবসময় 1 হয়, অপশন 1। 18, Jaya invested rupees 14,800 at 8.5% per annum on simple interest. The interest earned after 6 months. তো দেখো এটা করার কি আছে, সিম্পল কোশ্চেন, ক্যালকুলেট করো। 14,800 হচ্ছে তার প্রিন্সিপাল, 18.5% হচ্ছে, সরি 8.5% মানে 85 10 করে নাও, আর কতদিন রেখেছে 6 মাস মানে হাফ বছর, আর নিচে একটা 100 নিয়ে চলে এসো, 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো 17, 2 2 2 4 দিয়ে এটা কাটো, কত হচ্ছে 37, 37 ইন্টু 17, 7 7 49, 9 আসবে ইউনিট ডিজিট, একটাই অপশন আছে, অপশন 3। চোখ বন্ধ করে লাগিয়ে দেবে। চলে আসো পরের কোশ্চেন নাম্বার 19, বলছে দ্য টেবল গিভেন বিলো শোজ দ্য মার্ক প্রাইস অ্যান্ড দ্য ভ্যালু অফ ডিসকাউন্ট অফ 5 ডিফারেন্ট আর্টিকেলস। আর্টিকেল 5টা দেওয়া আছে, তাদের প্রত্যেকের মার্ক প্রাইস এবং কত কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে বলছে। তাহলে মাথায় রাখবে সেলিং প্রাইস বলা আছে, মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট, যেটা নর্মাল হয়। তাহলে এসপি কী হবে, প্রথমটার ধরো এসপি এরকম হবে 350 মাইনাস 70, দ্যাট ইজ 280, বিয়োগ করে দেবো, জাস্ট সিম্পল। তো দেখো আমাকে বলছে L1 একটা ভ্যালু, যেটা হচ্ছে ভ্যালু অফ অ্যাভারেজ অফ ডিসকাউন্ট অফ আর্টিকেল সি অ্যান্ড ডি। সি এর ডিসকাউন্ট কত 66, ডি এর ডিসকাউন্ট কত 72, তাহলে L1 এর ভ্যালু কত 66 আর 72 অ্যাভারেজ। যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারো, বা তাড়াতাড়ি করার জন্য 2 দিয়ে ইন্ডিভিজুয়ালি ভাগ করো, 33 আর 36 অ্যাড করলে কত হচ্ছে না, আমার হয়ে গেল 69। এভাবেও অ্যাভারেজ বার করা যায়। তুমি টোটাল তো করতেই পারো, টোটাল তো এখানে সহজই আছে, টোটাল এখানে কঠিন কিছু নেই। 138/2 মানে 69, বড় অনেকগুলো সংখ্যা এলে সবকটাকে যোগ না করে ইন্ডিভিজুয়ালি এরকম ভাগ করেও বের করে দিতে পারো। L2 কি হচ্ছে, L2 হচ্ছে সাম অফ সেলিং প্রাইস অফ অল আর্টিকেলস। এখানে একটা কথা মাথায় রাখো, তুমি যদি এখানে এভাবে ভাবো যে তুমি সাম অফ সেলিং প্রাইস বলেছে বলে প্রত্যেকটা সেলিং প্রাইস বার করছো দেন যোগ করছো, তাহলে তুমি বোকামি করছো। তুমি এমন করো, টোটাল মার্ক প্রাইস বার করো, টোটাল ডিসকাউন্ট বার করো, তো টোটাল মার্ক প্রাইস থেকে টোটাল ডিসকাউন্ট বাদ দিলেও তো টোটাল সেলিং প্রাইস পেয়ে যাবে। তো সেটা করবো। তো টোটাল মার্ক প্রাইস কত, 350 450, 1000, 1450, 1500, 2200, 3050, আর 3050 থেকে টোটাল ডিসকাউন্ট 70 70, 140, 200 270, 350, 356, 361, 363, বিয়োগ করে দিলে কত আসছে 7 8 6 2, 2687। তো 2687 আর L1 L2 যোগ করতে বলেছে, 2687 আর 69 যোগ করলে কত আসছে 2756, অপশন 1। ঠিক আছে, তো এখানে এটা মাথায় রাখবে, ইন্ডিভিজুয়াল সেলিং প্রাইস বার করার দরকার নেই, টোটাল সেলিং প্রাইস বলেছে মানে টোটাল মার্ক প্রাইস থেকে টোটাল ডিসকাউন্ট বাদ দিলেও কোশ্চেন সলভ হবে। দেখে নাও আজকের লাস্ট কোশ্চেন এই সেটের, ম্যাথসের 20 নাম্বার কোশ্চেন, বলছে মার্ক প্রাইস অফ এ কম্পিউটার ইজ রুপিস 10,000, সেলিং প্রাইস অফ কম্পিউটার ইজ 7650 ইফ 2 সাকসেসিভ ডিসকাউন্ট। এটাও ভালো কোশ্চেন, এই কোশ্চেনও কিন্তু তোমাদের এক্সামে টাইম কনজিউমিং হয়ে যাবে যদি তোমরা মেথডে না করো। তো দেখো দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, প্রথমটা 15, পরেরটা এক্স, তো এক্স কত। তো এই কোশ্চেনগুলো করার সব থেকে বেস্ট মেথড তোমাদের কি হতে পারে সেটাই দেখে নাও। তো প্রথমটা হচ্ছে 15% ডিসকাউন্ট, দ্যাট ইজ 3/20। কী করে পেলাম আবারও বলে দিই, 5% যদি 1/20 হয় তো 15% কত হয়, তার 3 গুণ, দ্যাট ইজ 3/20, 3/20, তার মানে 20-তে 3-এর ডিসকাউন্ট, দ্যাট ইজ প্রথম ডিসকাউন্টটা কত, ডিসকাউন্ট 1টা হচ্ছে 20-তে 3 ডিসকাউন্ট দিয়েছো, তার মানে মার্ক প্রাইস যদি 20 হয়, সেলিং প্রাইস হচ্ছে 17, 3 ডিসকাউন্ট দিয়ে। সেকেন্ড ডিসকাউন্টটা তুমি জানো না, X%, তার মানে তুমি ধরে নাও সেকেন্ড ডিসকাউন্টটা এক্স থেকে ওয়াই, এক্স মার্ক প্রাইস হলে ওয়াই সেলিং প্রাইস। তো টোটাল মার্ক প্রাইস কত ছিল 20x, সেলিং প্রাইস কত হয়েছে 17y। একটু আগে যেরকম একটা কোশ্চেন আমরা করেছিলাম XY ধরে 3টে ভ্যালুতে, সেরকম এখানেও আননোনকে এভাবে করব। তাহলে মার্ক প্রাইস 20x হলে সেলিং প্রাইস 17y, তাহলে তোমার হিসেবে মার্ক প্রাইস 20x, সেলিং প্রাইস 17y। কোশ্চেনে সেটাই বলছে, মার্ক প্রাইস 10,000 আর সেলিং প্রাইস 7650। তো দেখো 0 0 কাটলো, এই 0 কাটলো, 2 দিয়ে কাটলে 50, 17 দিয়ে কাটলে 4 7 68, 8 5 5, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 10। তার মানে তুমি এখান থেকে কি পেলে, এক্স ওয়াই এর রেশিওটা হচ্ছে 10:9। তার মানে যেটা তোমার মার্ক প্রাইস সেলিং প্রাইসের রেশিও ছিল সেকেন্ড ডিসকাউন্টে, সেটা 10 থেকে 9 হয়েছে। তার মানে কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 1 ইউনিট। আর 1 ইউনিট ডিসকাউন্ট কার উপর হয়েছে, মার্ক প্রাইসের উপরে, মার্ক প্রাইস এক্স, দ্যাট ইজ 10। তো 10-এ 1-এর ডিসকাউন্ট মানে 10% ডিসকাউন্ট, দ্যাট ইজ অপশন 3। কী করে করলাম বোঝা গেছে? বেস্ট মেথড টু সলভ দিস টাইপ অফ কোশ্চেন্স, আননোন একটা ডিসকাউন্ট বা আননোন একটা ইন্টারেস্ট বার করার জন্য। তো আশা করি আজকের প্রথম সেট তোমরা বুঝতে পেরেছো, খুব তাড়াতাড়ি তোমাদেরকে করানো হয়েছে, বাট তার মধ্যে এক্সপ্লানেশন আমার যেখানে যেখানে দেওয়ার দরকার, যা যা বোঝানোর দরকার সব কিছু বুঝিয়েছি। তো কমপ্লিট ভিডিও এইভাবে তোমাদের বানিয়ে দেওয়া হবে, তোমরা যদি এগুলো করে যাও তো তোমাদের পুরো চ্যাপ্টার এইভাবে কমপ্লিট করে দেবো আমি।
তো তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং আমাদেরকে জানাও তোমাদের কেমন লাগছে। এই সিরিজ আমরা কন্টিনিউ করবো কিনা তোমরা কমেন্টে লিখে জানাও। যদি তোমরা বলো না কন্টিনিউ করার দরকার নেই তাহলে আমি করবো না, আর যদি তোমরা বলো না কন্টিনিউ করার দরকার আছে, তোমরা এর থেকে হেল্প পাচ্ছ, তাহলে ডেফিনেটলি আমি কন্টিনিউ করবো। সো ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ ফর ভিউইং দ্য ক্লাস অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং উইথ আস। সো আজকের ক্লাস এই অবধি, দেখা হচ্ছে আগামী দিনে নেক্সট সেট নিয়ে। বাই এভরিওয়ান, গুড নাইট।